আর শুরুতেই যে ছবি আপনাদের আরো একবার দেখাবো, নির্মল ঘোষ তিলোত্তমা কাণ্ডে এই প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করার পর তাকে যখন আদালতে তোলা হচ্ছিল সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো, কাদা জল ছোড়া হলো। নির্মল ঘোষের 8 দিনের পুলিশি হেফাজত এই মুহূর্তের আরো একটা আপডেট। নির্মল ঘোষের 8 দিনের পুলিশি হেফাজত, এটা লেটেস্ট আপডেট। কিন্তু তিলোত্তমা কাণ্ডে ধৃত নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম কাদা ছোড়া হলো, জুতোর মালা পরানোর অভিযোগ। হেলমেট পরিয়ে খড়দা থানা থেকে বের করা হলো ধৃত তৃণমূল বিধায়ককে। থানা থেকে বের করার সময় নির্মলকে লক্ষ্য করে ডিম ছোড়েন বিক্ষোভকারীরা। দেখছেন সেই সময়কার ছবি, জুতোর মালা ছোড়া হলো তার দিকে, দেখছেন সেই ছবি। আরো এক ধৃত সঞ্জীব মুখোপাধ্যায়, তাকে লক্ষ্য করেও ডিম কাদা ছোড়া হয়। ধৃত দুজনকে আদালতে পেশ করা হলো আজ। নির্মল সঞ্জীবের গ্রেফতারিতে খুশির হাওয়া পানিহাটিতে, থানার সামনে ডিজে বক্স বাজিয়ে নাচছেন বেশ কয়েকজন মানুষ। দেখুন সেই ছবি। মানুষের জ্বালা সেটাই সব দেখতে পাচ্ছেন আপনারা। যেভাবে নান্টু ঘোষ পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চলকে যেভাবে উনি খুনের সঙ্গে জড়িত, মনীষ শুক্লা মার্ডার আপনারা সবাই জানেন। মনীষ শুক্লা মার্ডারের যে ওয়েপন ইউজ হয়েছিল তা ওনার বাড়ির পাশে থেকে পাওয়া গেছে। সব সময় তোলাবাজি, সাধারণ মানুষের যেভাবে ক্ষোভ উগড়ে পড়েছে, কারণ এই ডোম নান্টু ঘোষ অভয়ার দেহ লোপাট করেছে, মনীষ শুক্লা মার্ডারের সাথে সরাসরি যুক্ত, অনুপম দত্ত মার্ডারের সাথে সরাসরি যুক্ত। তো সাধারণ মানুষ আজকে ডিম, জুতো, কাদা, আমি বলেছিলাম আগে যে ছেলে ডিম খাচ্ছে, বাবা কাদা খাবে, আর সেটা সাধারণ মানুষ প্রমাণ করে দিল। সাধারণ মানুষ ডিমের সাথে কাদা, জুতোর মালাও পরিয়ে দিল। সাধারণ মানুষ ভাবে যেভাবে ক্ষোভ ছিল, পানিহাটিতে যে সন্ত্রাস চালিয়েছিল দীর্ঘদিন ধরে, পানিহাটির বুকে সাধারণ মানুষের একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভে আজকে সাধারণ মানুষের এরা যা অত্যাচার করেছে তার বিরুদ্ধে আজকে যে তার বহিঃপ্রকাশ হয়েছে। আজকে এত ভালো, এরা তো সব সময় সম্বর্ধনা পেল, আজকে জুতোর মালা, ডিম খেলো, খুব ভালো লাগলো, আনন্দিত আমরা। এরকম একটা চোটটা আজকে জেলে গেছে, আবার রিটার্ন আসলে আবার আমরা দেবো। গতকাল টাওয়ালে মুখ ঢেকে বেরিয়েছিলেন নির্মল ঘোষ, আজকে হেলমেট পরে, আর সেই নির্মল ঘোষের 8 দিনের পুলিশ হেফাজত হয়েছে এই মুহূর্তের খবর। আপডেট জানাচ্ছি আপনাদের, পুলিশ হেফাজত 8 দিনের পুলিশ হেফাজত হয়েছে নির্মল ঘোষের। কি জানতে পারছি আমরা, সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সুজয়, দেখো, মূলত লটারি সংক্রান্ত একটি মামলায় নির্মল ঘোষকে আজকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয় এবং সেই মামলায় পুলিশের তরফ থেকে হেফাজতে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে তিলোত্তমার দেহ পুড়িয়ে ফেলার মামলাও যুক্ত করা হয়েছে। আমরা সরাসরি দেখাচ্ছি সরকারি অভিযুক্ত আইনজীবী অর্থাৎ নির্মল ঘোষের যে আইনজীবী রয়েছেন, তার আইনজীবীর বক্তব্য আমরা হয়েছে। লটারি সংক্রান্ত যে মামলায় হয়েছিল, ওনাকে অ্যাকিউজ করা হয়েছিল, ওই কেসেই ওনাকে আজকে প্লেস করা হয়েছে। আর তার সাথে সোন অ্যারেস্ট করা হয়েছে অভয়ার মামলায়, যে কেসে অলরেডি পিপি সাহেবও আজকে অবজেকশন দেননি, ওই কেসে বেল অ্যালাউ হয়ে গেছে। আর বাকি রয়েছে, কারণ আমি বেল পিটিশন জমা করেছি ওটাতে অলরেডি। আর 344 বলে আরেকটা এক্সটর্শনের কেস আছে, ওটা তো আমি করে দিয়েছি, ওনাকে বেল পিটিশন জমা দিয়ে দিয়েছি। আমি সাবমিট করেছি, পুলিশ কোনো কিছুই সাবমিট করেনি। অভয়ের মামলা বেসলেস মামলা। তার কারণ হচ্ছে এই মামলা একটা ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে পেন্ডিং রয়েছে, ডিউরিং পেন্ডেন্সি বিফোর ওয়ান ইনভেস্টিগেটিং এজেন্সি, অ্যান্ড পারসুয়েন্ট টু দ্য ডাইরেকশন অফ ডিভিশন বেঞ্চ, পুলিশ ক্যানট ইন্টারভিন অ্যান্ড পুলিশ ক্যানট টেক আ অ্যানাদার প্রসিডিং বাই দ্য স্টেট পুলিশ এজেন্সি। তিলোত্তমার মামলায় কি জামিন পেলেন? কেন, কি গ্রাউন্ডে? সমস্ত সেকশনই তো অ্যাভেলেবেল। আপনার কি বক্তব্য ছিল একটু যদি বলেন। আমার বক্তব্য একটাই, সেম কেস, একটা কেস এক জায়গায় পেন্ডিং থাকা অবস্থায় আরেকটা রিওপেন করা যায় না। একটা জায়গায় যদি সেটা তবু কনক্লুড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সুপিরিয়র কোর্টের পারমিশন নিয়ে সেই কেসটাকে রিওপেন করা যায়। আর এখানে তো কেসটা পেন্ডিং পারসুয়েন্ট টু ডিভিশন বেঞ্চ অর্ডার বাই এসআইটি, ওটাতে এসআইটি গঠন হয়েছে। এসআইটি অলরেডি নির্মলবাবুকে ডেকেছেন বাই নোটিশ, নির্মলবাবু গেছেন, গিয়ে ওনাকে স্টেটমেন্ট দিয়ে এসছেন ওনাদেরকে। সরকারের আইনজীবীর বক্তব্য কি ছিল এই তিলোত্তমা সংক্রান্ত মামলায় ওনারা কিছুই অবজেকশন দেননি। উনি কোনো অবজেকশন দেননি, বলছি তো। না, কারণ এটাতে উনি হেফাজতে চাইতেই পারেন না। হ্যাঁ, সমস্ত সেকশনসগুলোই জামিনযোগ্য। আর অপর যে মামলাটা হেফাজতে পেল পুলিশ, সেক্ষেত্রে সরকারের আইনজীবীর বক্তব্য কি, আপনাদের বক্তব্য? আমার বক্তব্য এটাও একটা বেসলেস কেস, কারণ এটা 2024 সালে আগে একবার হয়ে গেছে। এই কেসে অলরেডি একবার সেটেলমেন্ট হয়ে গেছে। এই পয়েন্টে একজন কাউন্সিলরকে এরমভাবেই হ্যারাসমেন্ট করার জন্য অ্যারেস্ট করা হয়েছিল, তারও বেল হয়ে গেছে। পিপির তরফ থেকে ওনারা ফর্মাল অবজেকশন দিয়েছেন, যেটা দেওয়ার। একটু ইনগ্রেডিয়েন্টসটা একটু শেয়ার করবেন, মানে কেসের ইনগ্রেডিয়েন্টসটা কি
রয়েছে? ওনার ইনগ্রিডিয়েন্টস বলতে আলাদা করে কোনো লিগ্যাল ইনগ্রিডিয়েন্টস ছিল না, কারণ লিগ্যাল ইনগ্রিডিয়েন্টস কোর্ট এই মামলাটা জানেন, কারণ অলরেডি এই মামলায় আরেকজন অ্যাকিউজডের ক্ষেত্রে আমি এডিজেতে মুভ করছি আর 5 মিনিট পরে, সেটা নির্মলবাবুরই ছেলের নামে, এইটা কি লটারি সংক্রান্ত মামলা। ছিনিয়ে নেওয়ার এরকম কোনো অভিযোগ ছিল? কারণ প্রথম 2024-এ যে অভিযোগ করা হয়েছিল তাতে এরকম কোনো গল্প ছিল না, 2026-এ নতুন করে গল্পগুলোকে ইম্পোর্ট করা হয়েছে। বক্তব্য হচ্ছে উনি নাকি রাত 12টার সময়, যে লোকটা রাত্রির বেলা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোয়, সে যদি রাত্রির 12টার সময় একজনকে মেরে তার যে একটা পার্কিনসনের পেশেন্ট, তার মেডিকেল রিপোর্ট আজকে আমি কোর্টকে দেখিয়েছি, সে নাকি তাকে মেরে থ্রেট করে তার পকেট থেকে লটারি ছিনিয়ে নিয়েছে। যদি এটা ওনারা কোর্টে প্রমাণ করতে পারেন করবেন, তবে যদি প্রমাণ না করতে পারেন আই এম গোয়িং টু ডুইং দেম লাইক এনিথিং। আপনি তো হসপিটালাইজেশনও অ্যাপ্লাই করলেন, হ্যাঁ, মেডিকেল সাপোর্ট মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য কোর্ট ডাইরেকশন দিয়েছেন। 78 বছর বয়স, কিন্তু পিসি তো 8 দিন, তাহলে সেক্ষেত্রে মেডিকেল সাপোর্ট নিয়মিত চেক আপ হবে। হ্যাঁ, নিয়মিত চেক আপ হবে, প্রয়োজনে হসপিটাল ডাক্তার আসবে, সমস্ত দিয়েছে। ওড়িশা থেকে গ্রেফতার, এটা কোন মামলায় অ্যারেস্ট করে নিয়ে আসা হয়? লটারি যেটা দেখানো হচ্ছে বা যেটা পুলিশের তরফ থেকে প্রচার হচ্ছে বা পলিটিক্যালি প্রচার হচ্ছে, সেটা ফ্যাক্ট নয়। ওটা অভয়াকাণ্ডে অ্যারেস্ট অভয়াকাণ্ডে কোনো অ্যারেস্টই হয়নি, ওটাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। যে শোন অ্যারেস্টটা অলরেডি আমি বেল প্রেয়ার করেছি, ওটা বেলেবেল সেকশন, বেল উইল বি গ্রান্টেড। জামিনযোগ্য ওগুলো সেকশনসগুলোই বেলেবেল। জামিন পেয়েছেন বলে অবভিয়াসলি ইট ইজ হিয়ার টু, যতক্ষণ না জজ সাহেব দিচ্ছেন সেটা আমি কি করে বলবো। হ্যাঁ, হয়ে যাওয়া উচিত। কটি ধারা রয়েছে যেগুলো জামিনযোগ্য? সব কটাই, যে 9টা ধারা দিয়েছেন 9টা ধারাই জামিনযোগ্য। শেষ প্রশ্নে লটারি মামলায় আদালত কি নির্দেশ দিল? লটারি মামলায় 8 দিনের পিসি দিয়েছে অনলি। আমাদের রেকর্ডের জন্য আপনার নাম? ডক্টর অর্ক চৌধুরী, ক্যালকাটা হাইকোর্ট। আপনি কি নির্মল ঘোষ রায়? হ্যাঁ, ধন্যবাদ স্যার। অর্থাৎ আমরা যেটা দেখাচ্ছিলাম, নির্মল ঘোষের আইনজীবীর বক্তব্য আমরা সরাসরি দেখাচ্ছিলাম, আমরা সরাসরি দেখাবো। আমার সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো, নির্মল ঘোষের আইনজীবীর আমরা বক্তব্য দেখাচ্ছিলাম। নির্মল ঘোষের বিরুদ্ধে লটারি সংক্রান্ত একটি মামলা, একটি অভিযোগও দায়ের হয়েছিল খড়দহ থানায়। সেই মামলাতে পুলিশ, অর্থাৎ খড়দহ থানার পুলিশ তাকে 8 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল। 8 দিনের হেফাজত মঞ্জুর হয়েছে। তিলোত্তমার দেহ পুড়িয়ে ফেলা, জোর করে পুড়িয়ে ফেলা সংক্রান্ত যে মামলায় তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে, সেই মামলায় এখনও আদালতের কোনো আদেশ আসেনি। তবে নির্মল ঘোষের আইনজীবীর যেটা বক্তব্য, প্রত্যেকটি ধারাই জামিনযোগ্য। সেক্ষেত্রে ওই মামলাটাতে, অর্থাৎ তিলোত্তমার দেহ পুড়িয়ে ফেলা, জোর করে পুড়িয়ে ফেলার যে অভিযোগ, সেই মামলায় জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে নির্মল ঘোষের। তার কারণ প্রত্যেকটি ধারা, 9টি ধারা রয়েছে, 9টি ধারাই জামিনযোগ্য। লটারি সংক্রান্ত যে মামলায় তাকে হেফাজতে পুলিশ পেল, যেটা জানা যাচ্ছে তার আইনজীবী সূত্রে এবং আদালতের শুনানিতে আমরা উপস্থিত ছিলাম, সেখানে বলা হচ্ছে যে এক ব্যক্তি 2024 সালে লটারি পেয়েছিলেন এবং লটারিতে তিনি 1 লক্ষ টাকা সর্বোচ্চ পুরস্কার, 1 কোটি টাকা, মাফ করবেন, 1 কোটি টাকার যে সর্বোচ্চ পুরস্কার, সেই কোটি টাকার পুরস্কার পেয়েছিলেন। অভিযোগ, সেই যিনি পেয়েছিলেন তিনি এক পানশালার মালিকের গাড়ির চালক ছিলেন। তিনি যখন পানশালার মালিককে জানান, তখন সেই মালিক, সেই ব্যক্তি নির্মল ঘোষের কাছে নিয়ে যান ওই ব্যক্তিকে, যিনি লটারিতে 1 কোটি টাকা পেয়েছেন। অভিযোগ যাওয়ার পরই তাকে জোর করে সেই লটারিটা ছিনিয়ে নেওয়া হয়, অর্থাৎ প্রথম পুরস্কার পেয়েছিলেন 1 কোটি টাকা, সেটা ছিনিয়ে নেওয়া হয়। 2024-এ তিনি অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু সেই সময় তার অভিযোগ, জনৈক ব্যক্তির অভিযোগ, তিনি পুরস্কার পেয়েছিলেন, তার অভিযোগ যে সেই সময় পুলিশ কর্ণপাত করেনি বা তিনি পুলিশ হেফাজত নির্মল ঘোষের। সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ, নজর রাখুন। নির্মল ঘোষ ছাড়ার প্রাণ ধরলে মাথা আসবে কালীঘাটের। নির্মল ঘোষ, তাকে ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হয়েছে এবং প্রিজন ভ্যানে নির্মল ঘোষকে বের করা হচ্ছে। প্রিজন ভ্যান থেকে সাদা পাজামা ছিল। এদিকে তিলোত্তমা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবি তুললেন অগ্নিমিত্রা পাল। নির্মল ঘোষ গ্রেফতার হলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা দরকার। পুলিশকে দিয়ে তিলোত্তমার বাবা মায়ের মুখ বন্ধ করতে চেয়েছিলেন মমতা, তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছিলেন বলেন অগ্নিমিত্রা।
কিছুটা হলেও শান্তি পেলাম। আর যদি নির্মল বাবু অ্যারেস্ট হয় তাহলে মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, কারণ তিনি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সাথে এসেছিলেন। তিনি কেন বলেননি যে বিনীত 6টার পরে পোস্টমর্টম হয় না, তুমি 6টার পর পোস্টমর্টম করো না, বিনীত বডিটাকে রেখে দাও, কালকে আরেকবার করে আমরা আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নেব। তিনি চেষ্টা করেননি, বরঞ্চ তিনি চেষ্টা করেছেন তার পুলিশকে দিয়ে ঘুষ খাইয়ে অভয়ার বাবা মার মুখটা চুপ করিয়ে দেওয়ার। তাই প্রশ্নের উত্তর, যদি নির্মল বাবুকে অ্যারেস্ট করে দিতে হয়, যদি সোমনাথ বাবুকে অ্যারেস্ট করার দাবি আমি রাখি, তাহলে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, এটা আমার মনে হয়। আবেগপ্রবণ হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন তিলোত্তমার এই বিষয়ে তিনি কমিটেড, তিনি কিন্তু তার কমিটমেন্ট অলমোস্ট দেখিয়ে ফেলেছেন। তার কারণ ইতিমধ্যেই পুলিশের জালে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়, বাকি আরেকজন যিনি অভিযুক্ত সোমনাথ দে, তাকেও দ্রুততার সঙ্গে পাকড়াও করা হবে। সেই কমিটমেন্টের কথাও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানাচ্ছেন, শুনুন কি বলেছেন। তিনজনের নাম আমি বলিনি, ভিডিও বলেছি, ভিডিও কথা বলে যা তার তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সবাই দেখেছেন। এবং একটা রাজ্য পুলিশের 3 জন আইপিএসকে সাসপেন্ড করা, ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের তাদের যে মেম্বারশিপ মানে ডক্টরশিপ খারিজ করা এবং সিবিআই ইডিকে এনওসি দেওয়া, এটা আমাদের সুযোগ ছিল, আমরা প্রথমেই করে দিয়েছি। আর একটা জায়গায় সুযোগ ছিল রাজ্য পুলিশের, সেটা হচ্ছে ক্রিমেশন স্ক্যাম। সেখানে আমাদের নির্দেশ, আমার ইচ্ছা ছিল, আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং 3 জনের নামে অভিযোগ ছিল যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুন। বাজেয়াপ্ত করা হয়েছে নির্মল ঘোষের গাড়ি। যে গাড়ি করে বাড়ি থেকে পালিয়েছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক, সেই গাড়িকে বাজেয়াপ্ত করল খড়দার পুলিশ। আর এই গাড়িতে করে ওড়িশা থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয় নির্মল ঘোষকে। এই যে ইনোভা গাড়িটা দেখা যাচ্ছে WB06L86337, এই গাড়িতে করেই পালিয়ে গিয়েছিলেন নির্মল ঘোষ এবং এই গাড়িতে করেই উড়িষ্যা থেকে তাকে আনা হয়েছে এবং এই উড়িষ্যা থেকে তাকে এই গাড়িতে করে আনা হয়েছে এবং এই গাড়িতেই এখানে পুলিশ এই গাড়িটাকে সিজ করেছে। এই গাড়িতে করে নির্মল ঘোষকে সেই উড়িষ্যা থেকে ভোর 3টের সময়, রাত 3টের সময় এখানে নিয়ে আসা হয়। এই গাড়িতেই করে এই নির্মল ঘোষ পালিয়েছিল, এটাই পুলিশের ধারণা। তবে এই গাড়িটিকে খড়দা থানার পুলিশ এই মুহূর্তে সিজ করেছে। এখন দেখার বিষয় যে এই গাড়ি করে তিনি কবে পালিয়েছিলেন, আর কোথায় কোথায় গেছিলেন, কোন কোন জায়গায় শেল্টার নিয়েছিলেন, সেইটাই পুলিশ তদন্ত করে দেখছেন। এবং যাতে যে এই গাড়ি থেকে কিছু টাকাও তারা পেয়েছেন, যে কিছু টাকা নগদ টাকা, সে তারা কিছু নগদ টাকাও তার কাছ থেকে উদ্ধার করেছেন। তবে কি পরিমাণ, কত পরিমাণ জানা যায়নি। তবে এই গাড়ি নির্মল ঘোষের গাড়ি কিনা সেটাও দেখছেন পুলিশ তদন্ত করে। তবে এই গাড়ির রহস্য, নির্মল ঘোষ কেন তিনি তার যে গাড়ি, সেই গাড়ি দিয়ে এই গাড়িতে কেন গেলেন বা এটাই নির্মল ঘোষের পারিবারিক গাড়ি কিনা, সেটাও পুলিশ তদন্ত করে দেখছে। খড়দা থানা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। নির্মল ঘোষ গ্রেফতার হওয়ার পর একটা আশঙ্কা কিন্তু ঘনীভূত হচ্ছিল যে তিলোত্তমার পরিবারের ওপর হামলা হতে পারে। সেই আশঙ্কার জায়গা থেকে এবার তিলোত্তমার বাবাকে নিরাপত্তা দেওয়া হলো সরকারের তরফ থেকে। শুধু তাই না, তিলোত্তমার মায়ের নিরাপত্তা বাড়ানো হলো। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, কোথায় আর এক অভিযুক্ত সোমনাথ দে, তালাবন্ধ সোমনাথ দে ফ্ল্যাট, কোথায় পালিয়ে বেড়াচ্ছেন এই তৃণমূল কাউন্সিলর? খোঁজ নিল TV9 বাংলা। একদিকে নির্মল ঘোষ, তিনি ইতিমধ্যেই তথ্য প্রমাণ লোপাট করা সহ ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেপ্তার হলেও সোমনাথ দে তার এখনও পর্যন্ত কোনো রকম কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। পানিহাটি এলাকাতে থাকা একটি অভিজাত আবাসনে আমরা এই মুহূর্তে রয়েছি। আর আমার পেছনেই এই যে ফ্ল্যাটটি আমরা দেখতে পাচ্ছি, 202 নম্বর ফ্ল্যাট, যে ফ্ল্যাটটি সম্পূর্ণ তালাবন্ধ অবস্থাতে রয়েছে। পরপর 2টি তালা গেটে লাগানো রয়েছে, ঝোলানো রয়েছে। এবং এখানকার যারা প্রতিবেশীরা রয়েছেন তারা কিন্তু যেটা দাবি করছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কার্যত এই ফ্ল্যাটে সোমনাথ দেকে আর দেখা যায়নি। অর্থাৎ এর আগে তিনি যাতায়াত করলে বা এখানে থাকলেও
ভোটের ফল প্রকাশের পর থেকে কিন্তু তার কোনো রকম কোনো উপস্থিতি এই ফ্ল্যাটে দেখা যায়নি, সম্পূর্ণ তালাবন্ধ অবস্থাতেই রয়েছে। তার পাশাপাশি আমরা একটু দেখানোর চেষ্টা করব, একেবারে ফ্ল্যাটের যে দরজা রয়েছে তার পাশেই একটি নোটিশ ঝোলানো রয়েছে, যেখানে স্পষ্টভাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার, এই যে নোটিশ, সেখানে কিন্তু 23শে জুলাই 2026 সেই নোটিশে কিন্তু যেহেতু তিনি পুরসভার একটি নির্দিষ্ট পদে ছিলেন, পুরো পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে যে বেনিয়ম, সেই সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু একেবারে নোটিশ এখানে সাটিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই নোটিশ তার দরজার পাশে দেওয়ালে সাটানো রয়েছে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, পানিহাটি। কখন ওই সেই গন্ডগোল হচ্ছে না, ওই বিজেপি ওটা সব, তখন থেকে উনি নেই এখানে। উনি একাই থাকতেন, আর ওনার বউ মেয়ে তো ব্যাঙ্গালোরে, ওরা চাকরি করে মেয়ে। শেষ কবে দেখেছেন ওনাকে? এত অনেক দিন হয়ে গেল, ওই যখন গন্ডগোল হচ্ছে। পেয়েছিলেন সোমনাথ দে চেয়ারম্যান, এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, যিনি ওখানে কাকু বলে পরিচয় দিয়েছিলেন। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে পুড়িয়ে দিলে তথ্য প্রমাণ শেষ লোপাটকারী, তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী। অভিষেক গুপ্তা আমাদের বাড়িতে টাকা নিয়ে এসেছিলেন, এবং আমাদের এই যে এমএলএ, তারপর এই যে চেয়ারম্যান এবং আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, এরাই ডেকে নিয়ে এসেছিল টাকা দিতে। এখনো আসল মাথা বাকি। আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিনা অনুমোদিতে কোনো কাজ হয়নি। যে সমস্ত লোকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে, এই সঞ্জীবের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই নির্মল ঘোষের সাথে সহায়ক হিসেবে কাজ করার। যারাই তথ্য প্রমাণ লোপাট করেছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা হবে। যে ব্যবস্থা হচ্ছে এবং সেটা হবে, কেউ আটকাতে পারবে না। কোর্ট যদি জামিন দেয় তাহলে কোর্টের বিষয় আলাদা। আমাদের সরকারের তরফ থেকে কোনো রকম খুঁত আমরা রাখবো না। আমরা চেষ্টা করবো এই অপরাধীদেরকে উপযুক্ত সাজা দেওয়ার। তাদের মেয়ের দেহ সৎকারের সময় সেদিন রাতে ঠিক কি হয়েছিল সেই গোটা বিষয়টা জানতে আজ খড়দা থানায় ডেকে পাঠানো হয়েছিল তিলোত্তমার বাবাকে, শেখর দেবনাথকে। তিনি সেখানে গিয়েছেন এবং পুলিশের সঙ্গে তার কথা হয়। পুলিশ তার কাছ থেকে জানতে চান সেদিন রাতে ঠিক কি কি ঘটেছিল, কি কি অভিজ্ঞতা হয়েছিল তার। আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছে। অনন্ত, শুধুই কি তাদের মধ্যে মৌখিক আলোচনা হয়েছে, মানে শেখর বাবুর কাছ থেকে খড়দা থানার পুলিশ তারা কি কোনো রকম এভিডেন্স হিসেবে, কোনো প্রমাণ হিসেবে কোনো কিছু চেয়েছেন, বা তিনি সেরকম কিছু নথি জমা দিয়েছেন? একদম একদম। তোমার যে ক্রিমিনেশন যে ফর্ম, যে ফর্মে সঞ্জীব মুখার্জি সই করেছিল, সঞ্জীব মুখার্জি সেটা স্বীকারোক্তিও করেছে আমাদের চ্যানেলে, এবং সেই ফর্মের যে কপি, ক্রিমিনেশন সার্টিফিকেটের যে কপি, সেটা কিন্তু থানা নিয়েছে। 1 নম্বর। 2 নম্বর, সেদিনকে যে কাগজ কলমে যে কাগজপত্র যা যা সই ছিল সব সঞ্জীব মুখার্জি সই ছিল, সেটা কপি নিয়েছে। এছাড়া সেদিনকে কি অবস্থা হয়েছিল, থানায় কি পরিস্থিতি ছিল, তার পুরোটাই বিবরণ তার মুখ থেকে শুনেছেন তদন্তকারী অফিসাররা। এবং আরো কথা বলে রাখি, তদন্তকারী অফিসাররা নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জিকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করেছে যে দুজনের বয়ান মেলে কিনা। সঞ্জীব মুখার্জি কি বলছেন, নির্মল ঘোষ কি বলছেন, দুজনকে সামনাসামনি বসিয়ে থানায় কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে। বেশ, এটা তাহলে নতুন আপডেট। আমি আরো একবার দর্শকদের জানাই, আমার সহকর্মী এই মাত্র যেটা জানালেন আমাদের অনন্ত চট্টোপাধ্যায় আমার সহকর্মী, যে আজকে শেখর বাবুর সঙ্গে অর্থাৎ তিলোত্তমার বাবার সঙ্গে খড়দা থানার পুলিশ তারা কথা বলে এবং সেদিন তার সঙ্গে কি হয়েছিল তারা জানতে চান। কিছু নথিও তিনি জমা দিয়েছেন। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র আমার সহকর্মী অনন্ত বলল যে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায় তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দেখা হয় তাদের বয়ানে কোনো অসঙ্গতি রয়েছে কিনা, সেটার সঙ্গে শেখরবাবুর দেওয়ার যে তথ্য, যে বয়ান, তা মিলিয়ে দেখছে পুলিশ এবং ইতিমধ্যেই সেই বিষয়টা তারা অনেকটাই এগিয়ে গিয়েছে বলে জানা। কাণ্ডে নির্মল অসন্তোষ। খড়দা থানা থেকে বের করার সময় পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ককে চর ঘুষি চটিপেটা। নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম কাদা হেলমেট পরিয়ে খড়দা থানা থেকে বের করা হলো দ্রুত প্রাক্তন তৃণমূল বিধায়ককে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। থানা থেকে বের করার সময় নির্মলকে লক্ষ্য করে ডিম ছড়ে বিক্ষোভকারীরা। আদালতে তোলার সময়ও বিক্ষোভ, চোর স্লোগান। আর এক ধৃত সঞ্জীব মুখোপাধ্যায়কে লক্ষ্য করেও ডিম কাদা। ধৃত দুজনকে আদালতে পেশ। নির্মল সঞ্জীবের গ্রেফতারিতে খুশির হাওয়া পানিহাটিতে।